প্রথমেই নজর রাখবো আজকের 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। আচমকা নবান্নর ক্যান্টিনে ঢুঁ মুখ্যমন্ত্রী শুভেন্দুর, গল্প কর্মীদের সঙ্গে জানালেন খাবারের দামও। পুজোর আগেই 14,000 কনস্টেবল নিয়োগ, পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। এনডিএতে গ্র্যান্ড ওয়েলকাম, এনসিপিআই সাংসদদের মোদি শাহর সঙ্গে প্রথম সারিতে কাকলি। বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি, প্রস্তুতি বৈঠকে প্রশাসন। রাজ্য জুড়ে বেহাল রাস্তা মেরামতিতে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, নবান্নের বৈঠকে কড়া বার্তা। 52 বিঘা সরকারি জমি ঘিরে অনিয়ম, অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ বিজেপি নেতার। আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়লে মিলবে 5 লাখের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, কারা পাবেন এই সুবিধা? চিকিৎসা সেবাকে গ্রামমুখী হতে হবে, প্রশ্ন ফাঁস আবহে নিটের রাজ্যের সেরা 100কে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর। সুদীপের বিরুদ্ধে বেইমান চোর পোস্টার, নেপথ্যে তাপস কুণাল, উত্তর কলকাতায় শোরগোল। চোখের চিকিৎসায় ধাক্কা হাইকোর্টে, তার মধ্যেই অভিষেকের বিদেশ যাত্রা আটকাতে চিঠি মেডিকেল কাউন্সিলে। এক ফোনেই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে, কাটমানি সিন্ডিকেট রাজ রুখতে চালু হেল্পলাইন। নন্দীগ্রামে নিশ্চিহ্ন হওয়ার পথে তৃণমূল, হাতছাড়া আরও এক পঞ্চায়েত, উচ্ছ্বাসে মাতল গেরুয়া শিবির। প্রশ্নপত্র ফাঁসকে সংগঠিত সিস্টেমে পরিণত করা হয়েছে, 12 বছরের ব্যর্থতা ঢাকতে আইন বদলের অভিযোগ অভিষেকের। পুজোর আগেই খুলে যেতে পারে বন্ধ চা বাগান, হাজার হাজার পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরার ডাক মুখ্যমন্ত্রীর। ওষুধের স্টক কত? প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে। 9:30 আগে ঝাঁপ পড়েছে কাউন্টারের, ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে নাজেহাল মেট্রো যাত্রীরা। অসীম নির্মল আউট, প্রণত মৃন্ময় ইন, রাজ্য মেডিকেল কাউন্সিলের নতুন সদস্য। কোচবিহারে তৃণমূলের একমাত্র আসন, সিতাইয়ের সেই বিধায়কের এসসি সার্টিফিকেট ভুয়ো তদন্তের নির্দেশ। জোর করে দখল, জমির ভুয়ো নথি বানিয়ে বিক্রি, অভিষেকের পিএ সুমিতের রক্ষা কবচে না হাইকোর্টের। বদলের বাংলায় প্রমোটারের থেকে তোলাবাজি, কীর্তি ফাঁস হতেই কাউন্সিলর পুত্রকে ধরল পুলিশ। রাস্তায় হাঁটুজল, খড়গপুর কেশিয়ারির গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে বন্ধ যান চলাচল। চতুর্থ মামলাতেও জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল, জেলমুক্তি 49 দিন পরে। আমতলায় অভিষেকের পার্টি অফিস ভাঙার ঘটনায় স্থগিতাদেশ বহাল হাইকোর্টের, কি নির্দেশ আদালতের? দেশে প্রথমবার ডিজিটাল জনগণনা, শনিবার থেকে রাজ্যে শুরু কাজ, কিভাবে করবেন সেলফ এনুমারেশন? অতীত ও তার মেয়েকে 14 আগস্ট পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না, জমি দুর্নীতি মামলায় স্বস্তি দিল হাইকোর্ট। বেহাল বহু রাস্তা, পুলিশের লিস্ট কলকাতা পুরসভাকে। বছর শেষে পুরভোট কলকাতা হাওড়ায়, চলছে ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ। মামলা কোন অবস্থায়, কতজন বন্দী? 360টি পুরনো মামলার নজরদারিতে অ্যাপ লালবাজারের। পকেটে আসছে প্লাস্টিকের 10 ও 20 টাকার নোট, 200 কোটি পিস ছাপানোর প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের। পুলিশের অনুমতি মেলেনি, হাইকোর্টে মামলা গড়াতেই এবিটিএর মিছিলে সবুজ সংকেত দিল লালবাজার। একটানা বৃষ্টিতে নদী বাঁধে ধস, জল ঢুকল বহু বাড়িতে, চরম দুর্ভোগ বাসিন্দাদের। রাম মন্দিরের স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট, সিটকে ফরেন্সিক অডিটর নিয়োগ। প্রধানমন্ত্রী মোদির সেলফি ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, গ্লোবাল হেডকে তলব সরকারের। 5 বছরে আয় 3,500 কোটি পার, স্থায়ী কর্মী মাত্র 39। সংসদে এনটিআর আয় ব্যয়ের হিসাব পেশ সুকান্ত মজুমদারের। কয়লা পাচার মামলায় রাজ্য জুড়ে তল্লাশি, তদন্তকারীদের রাডারে ধানবাদের একাধিক প্রভাবশালী। রাতে যাতায়াত এবার আরও সহজ, ব্লু ও গ্রিন লাইনে শুরু লেট নাইট মেট্রো পরিষেবা। কাটল নোটবন্দি জট, ভারতীয় 200-500 নোট ব্যবহারে সবুজ সংকেত নেপালের। জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা। জয়ের সঙ্গে বিনয়ও থাকা উচিত, সিজেপির পার্টি বিতর্ক নিয়ে মন্তব্য সোনম ওয়াংচুকের। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দুর্যোগের কারণে ফিরছে ট্রলার। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে।
তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, প্রায় প্রতিদিনই নবান্নে যান, কিন্তু ক্যান্টিনে যাওয়া হয় না। গতকাল বিকেলে আচমকা নবান্নের ক্যান্টিনে খাদ্য ছাঁয়ায় ঢুঁ মারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই কর্মীরা খানিকটা চমকেই ওঠেন। বিকেলে গরম গরম চপ খাওয়ার প্রস্তাব দেন, তবে তা না খেয়েই বেরিয়ে যান শুভেন্দু। নবান্নে দীর্ঘদিন ধরে চলছে খাদ্য ছায়া, মূলত সেখানকার কর্মীরাই ওই ক্যান্টিনে খাওয়া দাওয়া করেন। গতকাল বিকেলে আচমকা সেই ক্যান্টিনে ঢুকে পড়েন শুভেন্দু অধিকারী। সেখানকার কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি, কার কি নাম, কোথায় বাড়ি এসব জানতে চান। এরপর খাদ্য ছায়ার মেনুর খোঁজ নেন মুখ্যমন্ত্রী, জানতে চান সবজি ভাতের দাম। এক মহিলা কর্মী জানান 40 টাকায় বিক্রি হয় সবজি থালি। তা শুনে খানিকটা চমকে যান মুখ্যমন্ত্রী, অর্থাৎ এত সস্তায় খাবার। এরপরই সকলকে ভালো করে কাজ করার বার্তা দেন তিনি, আশ্বাস দেন পাশে থাকারও। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তাঁরা চা চপ খাওয়ার প্রস্তাব দেন, কিন্তু কিছু না খেয়েই ক্যান্টিন থেকে বেরিয়ে যান তিনি। এভাবেই মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত খাদ্য ছায়ার কর্মীরা। রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ব্যবস্থাকে আধুনিকীকরণ করা হচ্ছে। এবার পুজোর আগেই রাজ্যে 14,000 কনস্টেবল নিয়োগ করা হবে, বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন ভবানী ভবনে টোল ফ্রি নম্বর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই রাজ্যের পুলিশি ব্যবস্থাকে আরও উন্নত ও ঢেলে সাজানোর কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু পুলিশি আধুনিকরণই নয়, আবাসন থেকে থানাগুলিরও উন্নতি হবে, সেই বার্তা এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও একবার পুলিশ ও পুলিশের বিভাগগুলিকে আরও ঢেলে সাজানোর কথা বলা হলো। রাজ্য তৃণমূল আমলে পুলিশের ভূমিকা ও আচরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। রাজ্যে পালাবদলের পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। গতকাল ভবানী ভবনের মঞ্চ থেকে সেই বার্তায় দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতে পুলিশ সংখ্যায় রয়েছে গড়ে 1,150 জন। এই রাজ্যে 1 লক্ষে গড়ে 106 জন পুলিশ কর্মী রয়েছেন। উত্তরপ্রদেশের প্রতি লক্ষে গড়ে 200 জন পুলিশ কর্মী রয়েছেন। বাংলার পুলিশ ব্যবস্থাকে সাজাতে উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করা হবে, এদিন সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যে পুলিশে 47,000 শূন্য পদ রয়েছে। আগামী কয়েক বছরে পুলিশে 1 লক্ষ নিয়োগ হবে, সেই কথা আরও একবার বলা হয়েছে। 14,000 পুলিশ কনস্টেবল আগেই ট্রেনিং সম্পূর্ণ করে ফেলেছিলেন, কিন্তু ওবিসি দুর্নীতির জন্য ওই নিয়োগ করা যায়নি। এবার ওবিসি জট কেটে গিয়েছে। ওই 14,000 কনস্টেবল আগামী দুর্গাপুজোর মধ্যেই নিয়োগ হবে, এদিন সেই বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের পরিকাঠামো উন্নতিতে আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি, বডি ক্যামেরা প্রযুক্তি ব্যবস্থা আনা হচ্ছে। কন্ট্রোল রুমও আধুনিকীকরণ হবে। কলকাতা সহ রাজ্যের পুলিশি থানাগুলিকেও আরও উন্নত করা হবে। গাড়ির ক্ষেত্রেও বড় বদল হতে চলেছে। অনেক গাড়িরই বয়স 15 বছর পেরিয়ে গিয়েছে। বহু গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণ হয়নি। ওইসব গাড়ি বদলে আধুনিক গাড়ি আগামী দিনে আনা হবে, সেই বড় বার্তাও মুখ্যমন্ত্রী এদিন দিলেন। কেবল থানায় নয়, পুলিশ আবাসনগুলির হালও ফেরানো হবে। রাজ্যের পুলিশ আবাসনগুলিকে বসবাসযোগ্য করে তোলার কথাও জানানো হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর মতো রাজ্যেও সিআইএ গঠন হবে, সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সবটা হয়েও যেন কিছু একটা অসম্পূর্ণ ছিল। গতকাল সংসদে মঙ্গল মিলন কর্মসূচিতে সেই বৃত্তটা সম্পূর্ণ হলো। শাসক শিবির এনডিএতে গ্র্যান্ড ওয়েলকাম জানানো হলো তৃণমূল ত্যাগী সাংসদদের, অর্থাৎ মিশে যাওয়া নয়, এনডিএ শরিক হল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। এদিন এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে একই সারিতে বসলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দ্বিতীয় সারিতে দেখা গেল বাকি সাংসদের নাম ধরে ধরে পরিচয় পর্ব ছাড়া হলো। তারপর সকলের সঙ্গে আলাদা করে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী। এদিন স্পষ্ট হয়ে গেল বিজেপিতে মিশে যাওয়া নয়, এনডিএ শরিক হিসেবেই আপাতত থাকছে এনসিপিআই। বৈঠক সেরে বেরিয়ে জুন মালিয়া, শতাব্দী রায়, শর্মিলা সরকারদের সকলেরই এক বক্তব্য, এই বৈঠকে অত্যন্ত সুশৃঙ্খল, আগে এই অভিজ্ঞতা ছিল না। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবির পর একে একে 20 জন সাংসদ দল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। আর বিরোধী নন, তারা এনডিএকে সমর্থন করার জন্য দলবদল করেছেন। সংসদের বাদল অধিবেশনে লোকসভায় তাঁদের জন্য আলাদা আসন দিয়েছেন স্পিকার ওম বিড়লা। তবে সরাসরিতে এনডিএতে এই সাংসদদের যোগ দেওয়ার প্রক্রিয়া এতদিন হয়নি। সোমবার পর্যন্ত জল্পনা ছিল তাঁদের পরিচয় কি হবে। আলোচনার জন্য মঙ্গলে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে 20 সাংসদের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু রাতে তা বাতিল হয়ে যায়। আর মঙ্গলবার সংসদে মঙ্গল মিলন নামে এনডিএর বৈঠকে সবটা স্পষ্ট হলো। এনডিএর নতুন শরিক দল বলে পরিচয় হলো এনসিপিআই সাংসদদের। এদিন বৈঠকে মোদী, শাহ, রাজনাথদের সঙ্গে একই আসনে বসতে দেখা গেল এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে, যিনি দল ছেড়ে এনসিপিআইতে যোগদানকারী অন্যতম উদ্যোক্তা।
তার পিছনের সারিতে দেখা গেল বাকি সাংসদ শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, শর্মিলা সরকারদের। বৈঠক শেষে বেরিয়ে শতাব্দী রায় বলেন, খুব ভালো বৈঠক হয়েছে, অত্যন্ত সুশৃঙ্খলা। একটা প্রেজেন্টেশন দিয়ে আমাদের সবাইকে বোঝানো হলো কি কি বিল আসছে, কাদের জন্য বিল, তাতে কি সুবিধা হবে এসব। তারপর আমাদের সবার নাম ধরে ধরে পরিচয় পর্ব হলো। প্রধানমন্ত্রীজি তারপর আমাদের সকলের সঙ্গে আলাদা করে কথা বললেন। জুন মালিয়া, শর্মিলা সরকারদের বক্তব্য, বৈঠকে কেন্দ্রের সমস্ত কার্যকলাপ নিয়ে বোঝানো হয়েছে। প্রধানমন্ত্রী নিজে আমাদের স্বাগত জানিয়েছেন। খুব ভালো হয়েছে, আশা করি এবার সংসদীয় এলাকার মানুষের জন্য নিজেদের কাজ ভালোভাবে করতে পারব। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 9 আগস্ট তিনি ঝাড়গ্রাম সফরে যাবেন। মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথম ঝাড়গ্রাম সফর শুভেন্দু অধিকারীর। সেই কর্মসূচিকে সামনে রেখে এখন থেকেই তৎপর জেলা প্রশাসন। সোমবার একপ্রস্ত ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে প্রস্তুতি বৈঠকও হয়। বৈঠকে ছিলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো, কৃষি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুলিশ সুপার মানব সিংলা সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি আদিবাসী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে খবর, আগামী 9 আগস্ট হেলিকপ্টারে ঝাড়গ্রামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি আদিবাসী সমাজের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে। বিনপুরের বিধায়ক প্রণত টুডু জানান, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই মুখ্যমন্ত্রী ফিরে যাবেন। তিনি বলেন, অনুষ্ঠানকে কেন্দ্র করে আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে। ঝাড়গ্রাম স্টেডিয়ামে 15,000-এরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সেদিকে নজর রেখেই যাবতীয় প্রস্তুতি রাখা হচ্ছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজ্য জুড়ে বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কারের করা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নবান্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে একাধিক জরুরি বিষয়ে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্য জুড়ে খারাপ রাস্তা মেরামতির জন্য আগামী 30শে অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা শহর থেকে শুরু করে জেলার সমস্ত খারাপ রাস্তা এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাধারণ মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা সংস্কারের কাজ যাতে কোনো জটিলতায় আটকে না থাকে তার জন্য যৌথ উদ্যোগের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মূলত 3টি বড় দপ্তরকে অবিলম্বে মাঠে নেমে কাজ শেষ করার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দপ্তর, পৌর ও নগর উন্নয়ন দপ্তর, পঞ্চায়েত দপ্তরকে। সূত্রের খবর, বর্ষার পরেই যাতে যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং ব্লকের ভেতরের রাস্তাঘাটের কাজ শেষ করা যায় তার প্রস্তুতি এখন থেকেই নিতে বলা হয়েছে। বেহাল রাস্তার পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নেও আমলাদের স্পষ্ট পথ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রের খবর, রাজ্য সরকারের বিশেষ অগ্রাধিকারের তালিকায় থাকা একাধিক প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কাজ শেষ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন তিনি। যে প্রকল্পগুলিতে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হল অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, জিরামজি প্রকল্প। সরকারের স্পষ্ট নীতি, সাধারণ নাগরিকরা যাতে এ সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা থেকে বিন্দুমাত্র বঞ্চিত না হন তা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ করতেই নবান্নের সভাঘর থেকে সমস্ত সচিবদের প্রতি কঠোর নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি সহ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য জুড়ে চালু করা হয়েছে ডেডিকেটেড টোল ফ্রি হেল্পলাইন নম্বর। এদিনই এই পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সূত্রের দাবি, দুর্নীতি, সিন্ডিকেট রাজ, বেআইনি টোল আদায় সহ বেআইনি কার্যকলাপের অভিযোগ এবার সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিতেই পারবেন সাধারণ মানুষ। এর জন্য চালু করা হয়েছে পৃথক টোল ফ্রি নম্বর। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে এই নম্বরগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে ফোন করে অভিযোগ জানানো যাবে। সরকারের দাবি, প্রতিটি অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছবে এবং তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের একাধিক গুরুতর অভিযোগ তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তাঁর দাবি, দক্ষিণ 24 পরগনার মহেশতলা এলাকার জিঞ্জিরা বাজারে সরকারি লিজপ্রাপ্ত বিপুল পরিমাণ জমি বেআইনিভাবে হস্তান্তর করা হয়েছে। শুধু তাই নয়, সরকারি নথিভুক্ত একাধিক জলাশয় ভরাট করে সেই জমির চরিত্র পরিবর্তন করে বাণিজ্যিক প্রকল্প গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনায় মহেশতলা থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা। তার অভিযোগ, গোটা ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। অভিযোগ অনুযায়ী অনিয়মের সূত্রপাত বহু বছর আগে লিজ দেওয়া সরকারি জমিকে কেন্দ্র করে। তিনি দাবি করেছেন, 1968 সালে জিঞ্জিরা বাজার এলাকায় প্রায় 52 বিঘা সরকারি জমি একটি শিল্প সংস্থাকে 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল। সেই লিজের অন্যতম শর্ত ছিল কারখানা সম্প্রসারণের পাশাপাশি এলাকার যুবকদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দেওয়া এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু 2016 সালে সরকারের অনুমোদন ছাড়াই ওই প্রশিক্ষণ সংক্রান্ত শর্ত বাতিল করে জমিটিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এর পাশাপাশি আরও গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। তার দাবি, সরকারি নথি অনুযায়ী ওই জমির মধ্যে 11টি নথিভুক্ত জলাশয় ছিল, কিন্তু 2018-19 সালে জাল নথি এবং ভুয়ো মোমো ব্যবহার করে সেই জলাশয়গুলির শ্রেণীবিভাগ পরিবর্তন করা হয়। অভিযোগ, জলাশয়গুলিকে বাস্তু জমি হিসেবে দেখিয়ে পরে সেগুলি ভরাট করে সেখানে একটি লজিস্টিক পার্ক নির্মাণ করা হয়েছে। অভিজিৎ দাসের দাবি, এই পুরো প্রক্রিয়ায় প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হয়েছে, প্রভাব খাটিয়ে সরাসরি সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে বলেও অভিযোগ তার। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই ঘটনায় একাধিক সরকারি আধিকারিক, কয়েকটি বেসরকারি সংস্থা এবং এলাকার প্রভাবশালী জনপ্রতিনিধিদেরও ভূমিকা থাকতে পারে। সেই কারণেই পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে অভিজিৎ দাসের এই অভিযোগ অবশ্য নতুন নয়। গত কয়েক মাসে একাধিক ইস্যুতে তিনি তৃণমূল সাংসদের বিরুদ্ধে সরব হয়েছেন। এর আগে ডায়মন্ড হারবারে আয়োজিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ভবন তদন্ত শুরু করেছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও সম্প্রতি করোনাকালের কোভিড পরীক্ষাকে কেন্দ্র করে নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। সোমবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় পৃথক একটি লিখিত অভিযোগে তিনি দাবি করেন, কোভিড অতিমারির সময় ডায়মন্ড হারবারে বিপুল সংখ্যক নমুনা পরীক্ষার যে আবেদন জানানো হয়েছিল, সেই প্রক্রিয়াতেও বড় ধরনের জালিয়াতি হয়েছে। সেই অভিযোগেরও তদন্তের দাবি জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আমতলার অফিস ভাঙার মামলাকে ঘিরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি লড়াইয়ের মুখে, তখন ধারাবাহিকভাবে একের পর এক এফআইআর এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার উপর রাজনৈতিক ও আইনি চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি। এই ঘটনাগুলিকে সেই বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসেবেই দেখছেন অনেক পর্যবেক্ষক। রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা আরও সহজ ও ব্যাপ্তিযোগ্য করে তুলতে এক বড় পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার কঠোর নিয়মকানুনের ফাঁদে পড়ে যারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন, তাদের কথা ভেবে এবার এলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আগেই এর রূপরেখা তৈরি করা হলেও অবশেষে রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই বিষয়ে একটি বিশদ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, রাজ্যে বর্তমানে প্রচলিত স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত থাকা সত্ত্বেও যারা কেন্দ্রীয় আয়ুষ্মান ভারতের সুফল পান না, সেই সমস্ত স্থায়ী অধিবাসীরাই এই নতুন সরকারি সুরক্ষা কবচ পাবেন। রাজ্য সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্যই হল হঠাৎ জটিল ও খরচ সাপেক্ষ ব্যাধিতে আক্রান্ত হয়ে সাধারণ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলি যাতে মারাত্মক আর্থিক সংকটে না পড়ে। নয়া এই যোজনায় তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে। পরিবারের প্রত্যেক সদস্যের জন্যই আলাদা আলাদা বীমা কার্ড দেওয়া হবে। কার্ড হাতে পাওয়ার আগে থেকে শরীরে থাকা জটিল অসুখ ও প্রথম দিন থেকে বীমার আওতায় ধরা হবে। চিকিৎসায় কোনো ধরনের বিল পেশ করে পরে টাকা ফেরত বা রিম্বার্সমেন্ট এর জায়গা রাখা হয়নি। সমস্ত চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা হবে 100% নগদহীন। প্রকল্পটি যাতে প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছয় এবং অপব্যবহার না হয়, সেজন্য বেশ কয়েকটি শর্ত রূপ করেছেন স্বাস্থ্য দপ্তর। যারা এই সুবিধা পাবেন না: 1. যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার ঊর্ধ্বে। 2. রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008, কেন্দ্রীয় সরকারের CGHS 1954 অথবা ESI এর সুফল ভোগ করেছেন এমন পরিবার। 3. কেন্দ্র রাজ্য পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সংবিধিবদ্ধ সংস্থা কিংবা স্বায়ত্তশাসিত পুরসভার অধীনস্থ কর্মী বা পেনশনভোগী ব্যক্তিরা যারা ইতিমধ্যে নির্দিষ্ট বীমার সুবিধা পান। 4. নিয়মিত সরকারি চিকিৎসা ভাতা পাওয়া নাগরিকেরা। 5. 70 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক। 6. এসআইআর প্রক্রিয়ায় তালিকা থেকে বাদ পড়া কিংবা স্থানান্তরিত ব্যক্তিরা। কারা পাবেন এই সুবিধা?
অন্যান্য কঠোর শর্ত থাকলেও রাজনৈতিক বা আইনি কারণে যাদের সিএএ অথবা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া ঝুলে রয়েছে বা নিষ্পত্তি ঘটেনি, তাদের সাধারণ নাগরিক হিসেবে মানবিকতার খাতিরে এই নতুন প্রকল্পের আওতাভুক্ত রাখা হয়েছে। দুর্নীতি ও ভুয়ো তথ্য ঠেকাতে পুরো ব্যবস্থার উপর আইটি নির্ভর ডিজিটাল নজরদারি চালানো হবে। হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে ছুটি হওয়া পর্যন্ত রোগীর শনাক্তকরণ প্রক্রিয়ায় ডিজিটাল বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ব্যবহারের জন্য বাধ্যতামূলক করা হয়েছে নির্দিষ্ট আভা আইডি। তবে সামগ্রিক চিকিৎসার জন্য এবং আনুষঙ্গিক নীতি নির্দেশিকার ক্ষেত্রে কেন্দ্র ঘোষিত আয়ুষ্মান ভারত যোজনার প্রোটোকলই অনুসৃত হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজ্য জুড়ে চালু হয় কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত যোজনা, কিন্তু তার নানা বিধিনিষেধ ও আর্থিক আয়ের সীমার কারণে কোটি কোটি মানুষ সুবিধার বাইরে থেকে যান। সেই ঘাটতি মেটাতেই উদ্যোগী হয় শুভেন্দুর সরকার। চলতি মাসের শুরুতেই রেজিনগরের জনসভায় দাঁড়িয়ে এই নতুন উদ্যোগের কথা প্রকাশ্যে এনেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আশ্বাস দিয়েছিলেন, আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়া রাজ্যের সাধারণ মানুষ এই প্রকল্পের মাধ্যমে কেবল পশ্চিমবঙ্গেই নয়, দেশের অন্যান্য বড় হাসপাতালেও বিনামূল্যে 5 লক্ষ টাকার উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। এরপর গত বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই স্বাস্থ্যাঙ্গনে যুগান্তকারী বীমা প্রকল্পে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে। অবশেষে স্বাস্থ্য ভবনের স্পষ্ট বিজ্ঞপ্তিতে রূপায়ণের পথ পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। মেধাবীদের সম্মান জানানোর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা শিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্পষ্ট বার্তা দেওয়া হলো নবান্ন সভাঘরে। নিট ইউজি পরীক্ষায় সফল রাজ্যের প্রথম 100 জন কৃতী ছাত্রছাত্রীকে গতকাল বিকেলে সংবর্ধিত করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতীদের হাতে ল্যাপটপ তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাতীয় স্তরের নিট প্রশ্নফাঁস বিতর্ক এবং তার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রেক্ষাপটে নবান্নের এই উদ্যোগকে প্রশাসনিক ও রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার কৃতীদের সংবর্ধনা দেওয়ার রীতি রাজ্যে দীর্ঘদিনের হলেও ডাক্তারি প্রবেশিকার মতো সর্বভারতীয় কঠিন পরীক্ষায় উত্তীর্ণদের এভাবে বড় সরকারি মঞ্চে সম্মানিত করার ঘটনা আগে দেখা যায়নি। এদিনের অনুষ্ঠানে কোচবিহার থেকে কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের কৃতী পড়ুয়ারা তাদের অভিভাবকদের নিয়ে উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে কুর্নিশ জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে অধ্যাবসায় এবং মেধার জোরে আপনারা শীর্ষস্থানে পৌঁছাতে পেরেছেন। এই সাফল্য কেবল আপনাদের ব্যক্তিগত নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য আনন্দের ও গর্বের। স্বামী বিবেকানন্দের চৈরবেতি মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে হবু চিকিৎসকদের দেশ এবং মাতৃভূমির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান শুভেন্দু। হবু চিকিৎসকদের উদ্দেশ্যে বলা হয়, শহরকেন্দ্রিক পরিষেবার গণ্ডি পেরিয়ে আগামী দিনে যাতে গ্রামীণ ভারতের মানুষও উন্নত চিকিৎসা পায়, সেই অঙ্গীকার তরুণ প্রজন্মকে নিতে হবে। রাজ্যের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা তুলে ধরে শুভেন্দু বলেন, আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্য কেন্দ্র, আয়ুষ্মান ভারত কর্মসূচি ও জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আয়ুষ্মান মন্দিরে রূপান্তর করে জনমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার রূপরেখা তৈরি হয়েছে। আধুনিক পরিষেবা ও আবাসন, হেলথ সেন্টার থেকে শুরু করে রাজ্য স্তরের হাসপাতালগুলিতে চিকিৎসকদের জন্য উন্নত বাসস্থান এবং সুস্থ কাজের পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যন্ত্রপাতি ও কেন্দ্র, ডায়ালিসিস ইউনিট, আধুনিক ওটি, NACU স্ক্যান এবং MRI পরিষেবার পাশাপাশি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র জোরদার করার পরিকল্পনা গৃহীত হয়েছে। SSKM এ সম্প্রসারণ, কলকাতার সর্ববৃহৎ হাসপাতাল SSKM এ সাধারণ আসন সংখ্যার পাশাপাশি ICU বেড বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চিকিৎসা কর্মী ও চিকিৎসকদের অপ্রতুলতা দূর করতে চিকিৎসা শিক্ষার প্রসারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেটের কথা উল্লেখ করে জানানো হয়, কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে 4টি নতুন মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। একই সঙ্গে কল্যাণীর পাশাপাশি উত্তরবঙ্গে আরও একটি এইমস তৈরির পরিকল্পনার কথা জানানো হয়। বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে জানানো হয়, নিউটাউনে আন্তর্জাতিক মানে 2000 বেডের হাসপাতাল নির্মাণের জন্য আদানি গ্রুপকে জমি দেওয়া হয়েছে এবং লিখিত চুক্তি হয়েছে। এই প্রকল্পে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের চিকিৎসার বিশেষ সুব্যবস্থা রাখা হচ্ছে। সোমবার রাতে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন সুদীপ। আর তার রাতারাতিতে উত্তর কলকাতার বড় অংশ ছেয়ে গেল সুদীপ বিরোধী পোস্টারে। এমনকি সাংসদের বাড়িতে কাছেও সেই পোস্টার দেখা গেল। তাতে তাকে চোর বেইমান বলে উল্লেখ করা হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ পোস্টারের নিচে লেখা, প্রচারে তাপস রায়, কুণাল ঘোষ। আর এতেই গভীর ষড়যন্ত্র দেখছেন অনেকে। পোস্টার নিয়ে মুখে কুলুপ সাংসদের।
মন্ত্রী তাপস রায় ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের দাবি পোস্টারের সঙ্গে তাদের কোনো যোগ নেই। রাতেই পোস্টারগুলি নজরে পড়ে এলাকাবাসীর। দেখা যায় নানা জায়গায় প্রচুর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে পোস্টার সাঁটানো দেওয়ালে। পোস্টারের নিচে লেখা প্রচারে তাপস রায় কুণাল ঘোষ। সুদীপ বিরোধী পোস্টারের সঙ্গে এই দুই নাম অস্বাভাবিক কিছু নয়। উত্তর কলকাতার রাজনীতির কথা যারা জানেন তাদের কাছে বিষয়টি জলভাত। তৃণমূলে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপস রায় বা কুণাল ঘোষের বৈরী সম্পর্ক ছিল। গত লোকসভা ভোটের আগে যখন তাপস রায় ঘাসফুল শিবির ছেড়ে পদে যোগ দেন, তখন দলের অন্দরে নিয়েই ক্ষোভ প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ। তার অভিযোগের আঙুল ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে। কুণাল সহ অনেকেই প্রশ্ন মনে করেন সুদীপের জন্যই তাপস দল ছেড়েছিলেন। পরবর্তী সময়ে কলকাতা উত্তর জেলা তৃণমূলের অন্দরে সুদীপ বিরোধিতা উস্কে ওঠে। হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে বিস্তর তর্কাতর্কিও হয় বলে দলের সদস্যের মধ্যে তা একবার প্রকাশ্যে চলে এসেছিল। এরপর ২৬-এর ভোটে তৃণমূলের ভরাডুবির পরপর এতদিনের দলের সঙ্গে সমস্ত সংসর্গ ত্যাগ করে দিল্লি গিয়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপর সোমবার রাতে নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন বেশ কিছুক্ষণ। এসবের পর রাতারাতি উত্তর কলকাতা তাকে কটাক্ষ করে পোস্টার এবং নিচে নাম লেখা বর্তমান মন্ত্রী তাপস রায় ও কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। এতেই জল্পনা উস্কেছে, সত্যি কি পোস্টার দেওয়ার পিছনে তাদের মদত রয়েছে? এ নিয়ে তাপস রায়ের প্রতিক্রিয়া, পোস্টারের কথা কিছু জানি না, তবে যা বলছেন পোস্টারে লেখা তার সঙ্গে একমত। দলের কর্মীরাও জানে, এলাকাবাসীও জানেন ওকে কোথাও কোনো কাজে পাওয়া যায় না। এ নিয়ে সকলেই ক্ষুব্ধ। কুণাল ঘোষ জানিয়েছেন এই পোস্টারের সঙ্গে তার কোনো যোগ নেই। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার আবেদন ফের বড় ধাক্কা। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, রক্ষা কবচের মেয়াদ বাড়লেও এখনই বিদেশ যেতে পারবেন না তিনি। তবে হাইকোর্টের এই নির্দেশের মাঝেই অভিষেকের বিরুদ্ধে জালিয়াতি ও চক্রান্তের নতুন অভিযোগ জমা পড়ল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে। অভিযোগকারী রাজীব সরকারের দাবি, আদালতে পেশ করা অভিষেকের মেডিকেল সার্টিফিকেটে চিকিৎসকদের সই থাকলেও তাদের কোনো রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে মেডিকেল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিধানসভা ভোটের আগে অভিষেকের ডিজে মন্তব্য সংক্রান্ত মামলা শুনানি ছিল। সেখানেই চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে তার আইনজীবীরা আবেদন জানান, কিন্তু আদালত সাফ জানায় অবিলম্বে বিদেশ যাওয়ার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। হাইকোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ ছিল, রাজ্যের বাইরে বা বিদেশ যাওয়ার আগে অভিষেককে কলকাতার SSKM হাসপাতালে চক্ষু বিভাগের প্রধানের কাছে যেতে হবে। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে দেখার পর রিপোর্ট দেবেন। সেই ধরনের চিকিৎসার পরিকাঠামো কলকাতায় বা রাজ্যে আছে কিনা রিপোর্ট পাওয়ার পরই আদালত বিদেশ যাত্রার বিষয়টি বিবেচনা করে দেখবে। অন্যদিকে মেডিকেল কাউন্সিলে জমা পড়া চিঠিতে বিস্ফোরক সব অভিযোগ এনেছেন অভিযোগকারী রাজীব সরকার। তিনি নিজেকে হুইসেল ব্লোয়ার ও সমাজ সংস্কারক বলে দাবি করেছেন। চিঠিতে তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ পালিয়ে যাওয়ার চক্রান্ত করছেন এবং তার জন্য ভুয়ো ও জালিয়াতি করে তৈরি মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮, ৩৩৬, ৩৩৮ এবং ৩৪০ ধারায় এফআইআর দায়ের করার পাশাপাশি অভিযোগকারী মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার বিধির মেডিকেল এথিক্স ভঙ্গের অভিযোগ তুলেছেন। ওই সার্টিফিকেটে সই করা চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর কেন নেই তা নিয়ে বিস্তারিত তদন্ত দাবি করা হয়েছে। সব মিলিয়ে একদিকে হাইকোর্টের নির্দেশ আর অন্যদিকে মেডিকেল কাউন্সিলে জমা পড়া জালিয়াতির অভিযোগ। দুয়ের চাপে অভিষেকের বিদেশ যাত্রা আপাতত পুরোপুরি বিষ বাও জলে।